হ্যালো ফ্রেন্ডস, বেসিক ইংলিশ গ্রামার শেখার জন্য এই চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে বিষয় ভিডিও হবে সেটা হবে নাউন নিয়ে, ঠিক আছে? তো একদম বেসিক থেকে ইংলিশ গ্রামার চ্যানেলে শেখাচ্ছি, সিরিজ শুরু করেছি। তো তোমরা যারা আগের যে দুটো ভিডিও দেখোনি, অর্থাৎ এই বেসিক থেকে একবারে পার্টস অফ স্পিচ থেকে, তো আগের দুটো ভিডিও করা হয়েছে, তাতে পার্টস অফ স্পিচ একদম হাতে কলমে ধরে শেখানো হয়েছে। এবং তার উপরে আর তোমাদের পরীক্ষাতে কীরকম ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ যে পার্টস অফ স্পিচ থেকে কীরকম ধরনের পরীক্ষা তোমাদের তোমরা কোশ্চেন পেতে পারো, সেই বিষয়ে কিন্তু আরও একটা ভিডিও করা হয়েছে। অর্থাৎ পার্টস অফ স্পিচ নিয়ে একটা ভিডিও করা হয়েছে এবং তার উপর থেকে প্রশ্ন কীরকম হয় সেটার উপরে আর একটা ভিডিও করা হয়েছে। তো তোমরা কিন্তু সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো আজকে তোমাদের এই পার্টস অফ স্পিচ থেকে নাউনটা শুরু করছি, নাউনের বিস্তারিত আলোচনা আজকে শুরু করছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? প্রথম হচ্ছে যে নাউন। এই নাউন কাকে বলে? নাউন নিয়ে তোমাদের মধ্যে হয়তো অনেকের যারা একদম বেসিক জানো না তাদের মধ্যে হয়তো অনেক রকমের বিভ্রান্তি রয়েছে। তো দেখো, নাউন মানে হচ্ছে নাম। হ্যাঁ, যে কোনো নামকে বোঝাতেই নাউন বলা হয়। অর্থাৎ ধরো তোমার নাম, আমার নাম, যে কোনো কিছু, অর্থাৎ কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, এই যে প্রকৃতির নাম হতে পারে, অর্থাৎ যে কোনো নাম। অর্থাৎ আমরা যা কিছু নাম বোঝাই সেটাকে কিন্তু আমরা এক কথায় নাউন বলি ইংরেজিতে, ঠিক আছে? এবারে এই যে আশা করি বুঝতে পারলে যে কোনো কিছু নাম বোঝালেই তাকেই নাউন বলা হয়, ঠিক আছে? এবারে এই নাউনের কিন্তু অনেক রকম ভাগ রয়েছে, 5 প্রকার ভাগ রয়েছে, ঠিক আছে? তো এই 5 প্রকার ভাগ কি কি? এতগুলো যে নাম আমরা শিখলাম বা দেখতে পাই চতুর্দিকে, আমরা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখতে পাই। তো সেই নামগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। তো কি কি ভাগে আমরা সেই নামগুলোকে ভাগ করতে পারি, সেই জন্য তোমরা দেখো পুরো ভিডিওটি, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, তোমাদের যে প্রথম যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? তাহলে প্রপার নাউন কাকে বলা হচ্ছে ভালো করে দেখো, তার বৈশিষ্ট্যগুলি তোমরা লক্ষ্য করো। বলা হচ্ছে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট কিন্তু, হ্যাঁ ভালো করে খেয়াল করবে, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সুনির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে কি বুঝতে পারলে? যে নাউন দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে, কোনো এই যে ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তো প্রপার নাউনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ। তো সেই বৈশিষ্ট্যগুলি কী কী দেখো। এই প্রপার নাউনের বৈশিষ্ট্য, এটি সর্বদা একটি নির্দিষ্ট নাম নির্দেশ করে। তাহলে একটি নির্দিষ্ট নাম নির্দেশ করছে সর্বদা। 2 নম্বর হচ্ছে ইংরেজিতে লেখার সময় প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে হয়। অর্থাৎ যে নামগুলো লেখা হবে সেই নামগুলো কিন্তু সর্বদা বা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। 3 কি বলছে? সাধারণত এগুলোর আগে কোনো আর্টিকেল অর্থাৎ এ, অ্যান এবং দ্য এগুলো বসে না। অর্থাৎ এই সমস্ত যে প্রপার নাউন যখন আমরা লিখবো তখন তার আগে কিন্তু এই আর্টিকেলগুলো কখনোই বসবে না, ঠিক আছে? কয়েকটা উদাহরণ তোমরা দেখো। যেমন ধরো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে। বিদ্যাসাগর একটা নাম, বিজয়, কমল, মৌসুমী, এগুলো হচ্ছে এক একটা নাম। এগুলোকে আমরা প্রপার নাউন বলবো। এগুলোর আগে কখনো দা বসবে না, এ বসবে না, অ্যান বসবে না, এবং এগুলো কিন্তু সবসময়ের জন্য ইংরেজিতে যখন আমরা লিখবো এই প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে? নির্দিষ্ট ব্যক্তির নাম এটা বোঝালো। নির্দিষ্ট স্থানের নাম, স্থান বা দেশের নাম, কলকাতা, মুম্বাই, ভারত ইত্যাদি। আরও অনেক কিছু আছে। নির্দিষ্ট নদী বা সাগর, যেমন ধরো গঙ্গা, পদ্মা, হিমালয় ইত্যাদি, ঠিক আছে? হিমালয় একটা পর্বত। তারপরে ধরো নির্দিষ্ট দিন বা মাস, সানডে, মনডে, জানুয়ারি, হ্যাঁ। তারপর ধরো এখানে দেওয়া আছে নির্দিষ্ট গ্রন্থ বা প্রতিষ্ঠান, যেমন ধরো গীতাঞ্জলি একটা নির্দিষ্ট গ্রন্থ, কলকাতা ইউনিভার্সিটি, হ্যাঁ একটা প্রতিষ্ঠান। এই যে নামগুলো এখানে তোমাদের অল্প কিছু দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে জানো যে যত রকমের নাম রয়েছে নির্দিষ্ট করে কিছু বোঝানো হচ্ছে, সেটাই হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এরপরে নেক্সট দেখো, এরপরে হচ্ছে কমন নাউন, ঠিক আছে? তাহলে কমন নাউন কাকে বলা হচ্ছে দেখো ভালো করে। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট, এখানে বলা হয়েছে নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম না বুঝিয়ে, ঠিক আছে, না বুঝিয়ে একই জাতীয় বা শ্রেণীর সবার সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। তাহলে কি বুঝলাম এখানে কিন্তু আবার কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম কিন্তু বোঝাচ্ছে না, হ্যাঁ। এখানে কিন্তু একই জাতীয় বা শ্রেণীর সবার নাম একত্রে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে বলা হয় কমন নাউন। আর আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য কী। এক্সাম্পল দেখো, এখানে আছে ম্যান, বয়, রিভার,
কাউ, সিটি, এগুলো সবগুলোই কিন্তু নাম, কিন্তু আগে যে নামগুলো প্রপার নাউনের ক্ষেত্রে পড়লাম সেই নাউনের থেকে এই নাউনটা একটু পার্থক্য আছে। কী পার্থক্য আছে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তাই কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো এরপরে কিছু বৈশিষ্ট্য এর অবশ্যই রয়েছে। বৈশিষ্ট্যগুলো কী কী এগুলো শিখে নিই। বলছে কমন নাউনের বৈশিষ্ট্য, এটি কোনো নির্দিষ্ট নাম নয়, নির্দিষ্ট কোনো নাম নয়, হ্যাঁ, বরং পুরো জাতি বা শ্রেণীকে নির্দেশ করে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে, জাতি বা শ্রেণীকে নির্দেশ করে। নেক্সট হচ্ছে কি বলছে, বাক্যের শুরুতে না বসলে এদের প্রথম অক্ষর বড় হাতের হয় না। অর্থাৎ এই কমন নাউন যদি কোনো বাক্যের শুরুতে না বসে, অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যদি না বসে, মাঝখানে বসে, তখন কিন্তু সেটা বড় হাতের হয় না। অর্থাৎ বাক্যের শুরুতে যেটা বসে সেটা তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, আমরা সবাই জানি, ঠিক আছে? কিন্তু বাক্যের মাঝখানে যদি বসে সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে এই কমন নাউন হবে না, ঠিক আছে? উদাহরণ দেখো কী কী আছে। ব্যক্তিবাচক, এখানে প্রথম দেওয়া আছে ব্যক্তিবাচক শ্রেণী। কী কী ব্যক্তিবাচক শ্রেণী হতে পারে? যেমন ধরো বয়, গার্ল, ম্যান, ডক্টর ইত্যাদি, আরও যা যা আছে, ঠিক আছে? যাদের পেশা বা যাদের জাতি একটা নির্দিষ্ট শ্রেণী, সেগুলো হচ্ছে ব্যক্তিবাচক শ্রেণী। তারপরে দেখো স্থানবাচক শ্রেণী কী আছে? সিটি, কান্ট্রি, ভিলেজ, স্কুল ইত্যাদি। তারপরে দেখো বস্তুবাচক বা প্রাণীবাচক শ্রেণী কী আছে? কাউ, ডগ, বুক, পেন ইত্যাদি, ঠিক আছে? এগুলো সব কিন্তু শ্রেণী বোঝাচ্ছে। পার্থক্যটা এবার তোমরা ভালো করে দেখো, যেটা শিখলে এখানে লেখা আছে সংক্ষেপে। কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্য কী? এখানে পাশেগুলো সব কমন নাউন, এখানে প্রপার নাউন। ভালো করে তোমরা খেয়াল করো, এই প্রপার নাউনটা আমরা আগে শিখলাম। দেখো কমন নাউন বলতে যদি বয় বলি, তাহলে কিন্তু বয় বলতে যে কোনো বালককে বোঝাচ্ছে। বয় মানে তো বালক, যে কোনো বালককে কিন্তু বয় বোঝাচ্ছে। কিন্তু বয় যখন একটা নির্দিষ্ট নামকরণ করছি, অর্থাৎ এখানে রাজু বলা হয়েছে, তাহলে নির্দিষ্ট নাম বোঝালে কিন্তু প্রপার নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। রিভার হচ্ছে যে কোনো নদী, নদীর নামকে বোঝাচ্ছে, যে কোনো নদী হতে পারে। রিভার যখন বলছি যে কোনো নদীকে বোঝাচ্ছে, কিন্তু রিভারে যখন নামকরণ করছি গঙ্গা বলে, তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো সিটি মানে যে কোনো শহরের নাম, অর্থাৎ কমন নাউন বলছি আমরা। তাহলে সিটি তো নির্দিষ্ট একটা নাম থাকতে পারে, তো যখন আমরা সিটির নামকরণ করছি, কোনো একটা নাম দিচ্ছি, তখন সেটা কিন্তু এই নামটা কিন্তু প্রপার নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট নাম হচ্ছে প্রপার নাউন, আর নির্দিষ্ট যেগুলো নয় সেগুলো হচ্ছে কমন নাউন। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো কালেকটিভ নাউন, ঠিক আছে? তাহলে কালেকটিভ নাউন কাকে বলা হচ্ছে? দেখো যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে পৃথকভাবে না বুঝিয়ে কেবল একটিমাত্র দল বা সমষ্টি হিসাবে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। এইটা কি তোমরা বুঝতে পারলে? তাহলে কি বলছে দেখো, যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে পৃথকভাবে কিন্তু বোঝাচ্ছে না, ঠিক আছে? একটিমাত্র দল বা সমষ্টি হিসেবে বোঝাচ্ছে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পারলে। মূল বৈশিষ্ট্যগুলো বোঝো। কি বলছে এখানে, যে মূল বৈশিষ্ট্য, এটি অনেকগুলো সদস্য নিয়ে গঠিত হলেও ব্যাকরণের নিয়মে এটি কোনো দল, ঝাঁক বা গুচ্ছকে একটিমাত্র নামে রূপান্তরিত করে। অর্থাৎ অনেকগুলো জিনিস নিয়ে যে দল বা যে ঝাঁক বা যে গুচ্ছ হবে, সেটা কিন্তু আমরা একটা হিসেবে কাউন্ট করব। অর্থাৎ যেমন ধরো কলা, হ্যাঁ, অনেকগুলো কলা নিয়ে একটা কাঁদি তৈরি হয়, তাহলে কিন্তু কাঁদিকে বলছি আমরা একটা। তাহলে সেই যে অনেকগুলো নিয়ে একটা তৈরি হয়েছে, এটাকে এইরকম একটা অর্থকে আমরা বলবো কালেকটিভ নাউন, ঠিক আছে? উদাহরণ দেখো, বলছে প্লেয়ার্স একটি সাধারণ নাম, কিন্তু টিম একটি কালেকটিভ নাউন। তাহলে প্লেয়ারদের নিয়েই তো টিম তৈরি হয়, তাই না? তাহলে টিমটা কিন্তু আমরা বলবো কালেকটিভ নাউন। অনেকগুলো প্লেয়ারকে নিয়ে একটা টিম তৈরি হয়, তাহলে টিমটা হচ্ছে একটি কালেকটিভ নাউন। বুঝতে পারলে? নেক্সট দেখো কি বলছে, সমষ্টিকে যখন একক সত্তা হিসেবে ধরা হয়, তখন এরপরে সিঙ্গুলার ভার্ব বসে। অর্থাৎ কোনো যখন সমষ্টি, ধরো একটা উদাহরণ দেওয়া আছে এখানে, দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট। অর্থাৎ জুরি মানে হচ্ছে বিচারকদের দল, হ্যাঁ, বিচারকদের দলটাকে যখন আমরা একটা হিসেবে দেখছি, অর্থাৎ কোনো একটা সিদ্ধান্তের উপরে যখন বিচারকরা সিদ্ধান্ত নিয়েছেন, একক সিদ্ধান্ত নিয়েছেন, তখন সেইটা কিন্তু, সেই জুরিটা কিন্তু হবে, সেই বিচারকদের শ্রেণীটা কিন্তু হবে সিঙ্গুলার নাউন, এবং সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে? এটা এখানে বলা হয়েছে। নেক্সট কি বলছে, যদি সমষ্টির ভেতরের সদস্যরা আলাদা আলাদা মতামত দেয় বা ভিন্নভাবে কাজ করে, তখন এরপরে প্লুরাল ভার্ব বসে। অর্থাৎ এখানে দেখো, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। অর্থাৎ জুরি মানে বিচারকের দলরা, ডিভাইডেড মানে বিভক্ত হয়ে গেলেন, ইন দেয়ার ওপিনিয়ন্স তাদের মতামতের জন্য তারা একে অপরের থেকে ভিন্ন মত প্রদান করছেন। অর্থাৎ এই জুরিটা কিন্তু এখানে হয়েছে প্লুরাল নাউন, আবার এখানে হচ্ছে সিঙ্গুলার নাউন। কেননা এই জুরিটা হচ্ছে অনেকগুলো বিচারকদের নিয়ে একটা সমষ্টি বা দল বা বেঞ্চ, ঠিক আছে?
তাহলে এই জুরিটা কিন্তু এখানে একই মতামত প্রদান করছেন, সুতরাং এখানে ইজ বসে সিঙ্গুলার নাউন হয়েছে। এই জুরিদের মধ্যে কিন্তু বিভিন্ন লোকেরা কিন্তু বিভিন্ন রকমের মতামত দিয়েছেন বলে আলাদা হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু প্লুরাল নাম্বার এবং এখানে প্লুরাল ভার্ব বসছে। বুঝতে পারলে? না বুঝতে পারলে কমেন্ট করবে, তোমরা আমি জানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, বিভিন্ন প্রাণীর বা বস্তুর ঝাঁকের জন্য নির্দিষ্ট কিছু শব্দ বরাদ্দ থাকে যা অন্য কোথাও ব্যবহার করা হয় না, ঠিক আছে। তাহলে অনেকগুলো বস্তু বা প্রাণীর ঝাঁক থাকে, সেই ঝাঁকটাকেই বা দলটাকেই কিন্তু আমরা একটা একটা করে কালেক্ট নাউন বলবো। যেমন দেখো, পাখির ঝাঁককে আমরা বলি ফ্লাইট অফ বার্ডস, ঠিক আছে। গরুর পালকে হেয়ার্ড অফ ক্যাটেল বলা হয়, তাহলে গরুর পালকে আমরা বলি হেয়ার্ড অফ ক্যাটেল, পাখির ঝাঁককে বলি আমরা ফ্লাইট অফ বার্ডস, ঠিক আছে। এই ঝাঁকগুলোকে কিন্তু বলা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। এরপর নেক্সট দেখো ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউনটা কি? এই যে নাউনের দ্বারা কোনো উপাদান, বস্তু বা পদার্থের নাম বোঝায় যাদের ওজন বা পরিমাপ করা যায়, ঠিক আছে, কিন্তু সংখ্যা দিয়ে গণনা করা যায় না, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ তাদেরকে কিন্তু পরিমাপ করা যাবে, ওজন দিয়ে পরিমাপ করা যাবে, সংখ্যা দিয়ে অর্থাৎ 1 2 3 4 এরকম করে কিন্তু গোনা যায় না। তাহলে সেই সব জিনিসকে বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। এক্সাম্পল দেখো, ইট, কাঠ, পাথর, সোনা, রূপা ইত্যাদি, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু যাদের ওজন বা পরিমাপ করা যায় কিন্তু সংখ্যা দিয়ে গণনা করা যায় না। আশা করি বুঝতে পারলে। ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তুবাচক নাউন, হ্যাঁ, বস্তু, সমস্ত জড় পদার্থ যেগুলো আছে সেগুলোকেই কিন্তু ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আমরা রাখতে পারবো, ঠিক আছে। বৈশিষ্ট্য দেখো কি আছে, এগুলি ম্যাটেরিয়াল নাউনগুলোর মধ্যে হচ্ছে এগুলি একটা দুটা তিনটে করে গণনা করা যায় না, তবে পরিমাপ করা যায়, যেমন কেজি বা লিটার দিয়ে, ঠিক আছে। সাধারণত এগুলির আগে কোনো এ বা অ্যান বসে না, ঠিক আছে। আর এগুলো কোনো নতুন বস্তুর তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার বলে রাখি, এই যে ম্যাটেরিয়াল নাউন দেখতে পাচ্ছ যেটা বললাম বস্তুবাচক নাউন, এটা কিন্তু আবার দু রকম রয়েছে, হ্যাঁ। একটা হচ্ছে 1 2 মানে ওজন হিসেবে গণনা করা যায়, আবার একটা সংখ্যা হিসেবেও গণনা করা যায়। তো সেগুলো আমরা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যখন পড়বো তখন কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আপাতত তোমরা এটা বস্তুবাচক নাউন হিসেবে, অর্থাৎ যত রকম বস্তু রয়েছে সমস্ত বস্তুবাচক নাউন হিসেবে তোমরা জেনে রাখো, ঠিক আছে। উদাহরণ দেখো, উদাহরণ এবং বাক্য। এখানে হচ্ছে গোল্ড দিয়ে বলা আছে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ঠিক আছে। গোল্ড একটি দামি ধাতু। ওয়াটার দেওয়া আছে, ওয়াটার, উই নিড ওয়াটার টু লিভ। আয়রন, দ্য চেয়ার ইজ মেড অফ আয়রন, ঠিক আছে। উড ইজ ইউজড টু মেক ফার্নিচার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে এগুলো সবই কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এবারে লাস্ট দেখো রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে নাউনের দ্বারা কোনো গুণ, অনুভূতি, ভাব, অবস্থা বা ধারণার নাম বোঝায়, যাদের কোনো বাহ্যিক শারীরিক রূপ নেই এবং যা দেখা, ছোঁয়া বা ইন্দ্রিয় দিয়ে সরাসরি উপলব্ধি করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, ঠিক আছে। তাহলে এই যে নাউনের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো পড়ছে সেগুলো কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না খালি চোখে, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হচ্ছে। এক্সাম্পল দেখো, অনেস্টি মানে সততা। সততা তো আমরা জানি, কিন্তু সততাকে চোখে দেখা যায় না বা ছোঁয়াও যায় না, ঠিক না, অনুভব করাও যায় না। তাহলে সততা হচ্ছে একটা গুণ। হ্যাপিনেস, ফ্রিডম, এগুলো হচ্ছে নাউন এবং এগুলো হচ্ছে কার মধ্যে পড়ছে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এর কিছু বৈশিষ্ট্য আছে, দেখো বৈশিষ্ট্যগুলো কী কী। অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রধান বৈশিষ্ট্য একটা হচ্ছে গুণ, কোয়ালিটি। এর মধ্যে কী কী পড়ছে না, অনেস্টি, ব্রেভারি, কাইন্ডনেস, ঠিক আছে। অবস্থা দেখো কী আছে, স্টেট মানে অবস্থা কীরূপ আছে, চাইল্ডহুড, ইউথ, পোভার্টি, এগুলো হচ্ছে সবগুলো কিন্তু নাউন, হ্যাঁ, বিভিন্ন রকমের নাউন। নেক্সট হচ্ছে অনুভূতি বা আবেগ। এটা হচ্ছে তোমার জয়, অ্যাঙ্গার, লাভ, স্যাডনেস, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট হচ্ছে ধারণা বা কাজ, ট্রুথ, ডেথ, নলেজ, ঠিক আছে। বাক্যে ব্যবহার করা হয়েছে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হেলথ ইজ হ্যাপিনেস। হেলথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে তোমরা। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ইন্দ্রিয় ছাড়া, অর্থাৎ বাকি নাউনের থেকে এই নাউনটা একেবারেই আলাদা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে নাউন কাকে বলে এবং নাউনের ভাগগুলো কী কী। যাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই জানিও, এবং যারা নতুনরা দেখলে তারা অবশ্যই এরকম হাতে কলমে শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এরপরে আমরা প্রোনাউনের ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে। সেই ভিডিওটি তোমার সঙ্গে আবার দেখা হবে।
টাটা।